বাড়ির মহিলাদের পাঠিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের অসুবিধা তাদের সাথে বলবে। তবে কোনো তিরিং মিরিং করবে না, কাউকে অসম্মান করে কথা বলবে না, বেয়াদবি করবে না। যদি আমার কানে আসে তাহলে কিন্তু। কি করবি তুই, ক্রিমিনাল একটা? আলো কান্না মিশ্রিত কণ্ঠে কথাটি বলে তেড়ে এসে শামিনকে চড় মারতে চায়। শামিন হাত ধরে ফেলে আলোর। সবাই ওদের দেখছে। শামিন ঠান্ডা গলায় বলে, এত শক্তি অপচয় করো না। তারপর রাহাতের দিকে তাকিয়ে বলে। আয় আমার সাথে। রাহাত, ইলহাম এবং আরাব শামিনের পিছু পিছু ঘর থেকে বেরিয়ে যায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। আমতা আমতা করে বলে, আলো, দেখো মেয়ে, তুমি এভাবে কেঁদো না। সামিন কিন্তু খারাপ ছেলে না। তুই এখান থেকে যা কুত্তা। আলো চেঁচিয়ে ওঠে। ফুয়াদ একটা ঢোক গিলে ফেলে। শামিন হন্তদন্ত হয়ে দৌড়ে আসে আবারও। চেঁচিয়ে বলে, কি হচ্ছে ফুয়াদ? ও তো কি কুত্তা বললো? ফুয়াদ শামিনকে আটকায়। বাদ দে, চল এখান থেকে। শামিন দাঁত খিচিয়ে আলোর মুখোমুখি দাঁড়ায়। পেশিবহুল শক্তিশালী হাতে আলোর থুতনি ধরে নাড়া দিয়ে বলে, একেবারে জবান কম চালাবে। এটাই প্রথম, এটাই লাস্ট। কথাটি বলে শামিন চলে যায়। ফুয়াদ তার পিছু পিছু বেরিয়ে যায়। আলো আবারও মেঝেতে বসে পড়ে। তার চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। চোখের সামনে তার আব্বু, আম্মু, আয়াত, আজান, দাদি এবং ইসমামের ছবি ভেসে উঠছে। ইসমামের কথা মনে পড়তেই আলো ডুকরে কেঁদে ওঠে। কিছুক্ষণ পরে সে অনুভব করলো সে শ্বাস নিতে পারছে না। গলা থেকে অনেক কষ্টে ফিসফিসিয়ে একটি শব্দ বের হলো। ইসমাম। আর সেটা হলো লিভিং রুমে বাড়ির সব মেয়েরা দাঁড়িয়ে। শামিনকে গেস্ট রুম থেকে বের হতে দেখে ঈশিতা দৌড়ে যায়। ভাইয়ের দুই বাহু ধরে ঝাঁকুনি দিয়ে বলে, কেন করলে ভাইয়া? ছি, তুমি আমার বড় ভাইয়া যাকে আমি এত ভালোবাসি। এই তোমার কোন রূপ ভাইয়া? ইলহাম বিরক্ত হয়ে বলে। ভেজর ভেজর করিস না, ভাইয়াকে এক গ্লাস ঠান্ডা পানি দাও কেউ। আচ্ছা। সীতারা দৌড়ে রান্নাঘরে চলে যায়। শামিন ঈশিতার দিকে তাকায়। ঈশিতা কাপা কাপা গলায় বলে, বাবা চেন্নাই থেকে ফিরলে কি বলবে তুমি বলো? শামিন ম্ল্যান হেসে বলে, বাবা খুশি হয়ে যাবে। মেয়ে তুলে এনে বিয়ে করা, উঠিয়ে নিয়ে আসা, এসব এ বাড়ির ঐতিহ্য। আমি আমার বাড়ির ঐতিহ্য রক্ষা করেছি। ভুলে গেছিস নাকি? শুনিসনি? আমার বাপ চাচারা সবাই তুলে এনে বিয়ে করেছিল। বাবা মাকে তুলে এনে বিয়ে করেছিল। আমাদের দাদা ইন্তেখাব মির্জাও তো দাদিকে তুলে এনেছিল। এই প্রজন্ম থেকে আমি না হয় এই ঐতিহ্যটা চর্চা করলাম। ঈশিতা আহত চোখে ভাইয়ের দিকে তাকায়। ইয়াসার ঈশিতার দৃষ্টিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঋতুর দিকে তাকিয়ে বলে। ঋতু, ঋতু ভয়ার্থ কণ্ঠে বলে, জি ভাইয়া। তুমি এ বাড়ির কি? মেচো বউ ভাইয়া। ওই ঘরের ভেতরে যে আছে সে তোমার বড় যা, এ বাড়ির বড় বউ। আমার মা জীবিত থাকলে এ বাড়ির বড় বউকে বরণ করে নেওয়ার জন্য যা যা করতো সে দায়িত্ব আমি তোমার কাঁধে দিলাম। আশা করি তুমি তোমার দায়িত্ব খুব যত্ন সহকারে পালন করবে। ঋতু বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। ঈশিতার মতো প্রতিবাদ জানানোর সাহস, অধিকার, ক্ষমতা কোনোটিই যে তার নেই। আর ওকে কিছু খাবার দাও আগে। খেতে না চাইলে আমাকে ডাকবে। কোনো কোনো ধরনের বাজে ব্যবহার কিংবা গালাগাল দিলে দেরি না করে আমাকে ডাকবে। ঋতু আবারও মাথা নাড়ায় ভাসুরের কথায়। ঈশিতা ভাইয়ের দিকে এক ঝলক রাগী দৃষ্টিতে চেয়ে কপাল কুঁচকে দোতলায় চলে যায়। দোতলায় উঠে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকে সে। ইলহাম হেসে শামিনকে বলে, বান্ধবী রিদিকে পছন্দ করে রেখেছিল তোমার জন্য, সেজন্য রাগ হচ্ছে ওর উপর তোমার? ইতিমধ্যেই হেনা এসে লিভিং রুমে দাঁড়ায়। শরীরটা অসহনীয় যন্ত্রণায় বিষিয়ে উঠেছে তার। ইয়াসারের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, ভাইয়া, এটা কি করলেন আপনি? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করে দিলেন। জামিল সুস্থ হবে এতে? শামিন নরম গলায় বলে। সিতারা এসে শামিনের সামনে পানির গ্লাস হাতে দাঁড়ায়। শামিন গ্লাসের দিকে একবার তাকিয়ে হন হন করে নিচতলার বারান্দায় চলে যায়। ঋতু চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম ধমক দিয়ে বলে, ভাইয়া কি বললো শুনতে পাওনি? খাম্বার মতো দাঁড়িয়ে আছো যে? ঋতু আমতা আমতা করে বলে, কি করব? কি করবে মানে? ওকে সাজাবে? সাজিয়ে ভাইয়ার ঘরে দিয়ে এসো। ঋতু কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, মেয়েটা ভয় পেয়ে আছে, একটু ঠিক হোক।
ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু একটা ঢোক গিলে বলে, যাচ্ছি। দরজার নব ঘোরার সাথে সাথে আলো মাথা তুলে তাকায়। তার দৃষ্টি ঘোলাটে, শরীরে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই। দরজা ঠেলে ঋতু এবং বাড়ির দুজন হেল্পিং হ্যান্ড, সিতারা এবং ফুলির মা ভেতরে ঢোকে। ঋতুর হাতে একটা প্যাকেট, সিতারার হাতে একটা প্লেটে কিছু খাবার। ফুলির মা ঘরের এসি অন করে দিয়ে ঋতুর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ রে, কি ডাকবো ভাবি? কি ডাকবে আবার? বড় ভাবি রেখো। ফুলির মা আলোর মুখের দিকে তাকিয়ে বলে, মাশাল্লাহ, চেহারা সুরত তো খুবই চমৎকার, গায়ের রংটা একটু চাপা, তবে বড় ভাইজানের সাথে খুব মানাইব। আলো নড়ে চড়ে বসে, ঋতুর দিকে তাকায়। ঋতু আলোর সামনে এসে হাতের প্যাকেটটা আলোর পাশে রেখে নিজেও মেঝেতে বসে পড়ে আলোর মুখোমুখি। কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে একটা গভীর নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে সিতারার হাত থেকে খাবারের প্লেটটা নেয়। আলো চোখ নামিয়ে প্লেটের দিকে তাকিয়ে ঋতুর মুখের দিকে তাকায়। ফ্রিজে কাস্টার্ড রাখা ছিল, সেখান থেকে খানিকটা নিয়ে এসেছে আলোর জন্য। এক চামচ উঠিয়ে আলোর মুখের কাছে ধরে বলে, খেয়ে নি। আলো মুখ সরিয়ে নিয়ে কঠিন গলায় বলে, খাবো না, নিয়ে যান এসব। ভাইয়া রেগে যাবে, খেয়ে নি। আলো এক ঝটকায় ঋতুর হাত থেকে চামচ ফেলে দিয়ে কাস্টার্ডের বাটি উল্টে ফেলে। সিতারা এবং ফুলির মা চাপা স্বরে চেঁচিয়ে ওঠে। মেজো ভাবি, বড় ভাইজানরে ডাকবো? ঋতু ওদের থামিয়ে দিয়ে বলে। না। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, খেতে হবে না। তাহলে এই শাড়িটা পরে নি। আপনার ফিগার মনে হলো আমার মতোই, ব্লাউজ আর পেটিকোট ফিট হয়ে যাবে। আলো কাপা কাপা গলায় বলে, কেন পরবো আমি শাড়ি? কারণ আপনি নতুন বউ, তাই। এটা আপাতত পরিনি, এগুলো একেবারেই নতুন। যদিও আমার কাল আপনার জন্য শপিং করা হবে। আলো শপিং ব্যাগটা উঠিয়ে দূরে ছুঁড়ে মেরে ঋতুর দিকে তাকায়। কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আপনি একটা মেয়ে, আমাকে আপনি বুঝতে পারছেন না? পারছি, আপনাকেও পরিস্থিতি বুঝতে হবে। বোকা বোকা জেদ করে কিচ্ছু হবে না। শাড়িটা পরে নিন, আপনাকে ভাইয়ার ঘরে দিয়ে আসবো। আলো তেজি কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, আমি মরে গেলেও ওই জানোয়ারের ঘরে যাব না, মরে গেলেও না। ঋতু আলোর দিকে তাকায়, তারপর ঠান্ডা গলায় বলে, মরে গিয়ে লাশ হয়ে গেলেও ওই ঘরে আপনাকে যেতেই হবে। এই বাড়ির বউ হয়েছে, এই বাড়ির নিয়ম জেনে নিন। মরে যান অথবা বেঁচে থাকুন, স্বামীর শোবার ঘরে আপনাকে যেতেই হবে। আলো ছলো ছলো চোখে তাকিয়ে আছে ঋতুর দিকে। ঋতু উঠে শপিং ব্যাগটা তুলে নিয়ে এসে একটা গোলাপি রঙের সুতির শাড়ি বের করে। আলোর গলা থেকে ওড়নাটা টেনে নিয়ে নিচে ফেলে দিয়ে বলে, আমি শাড়িটা পরিয়ে দিচ্ছি, চুপচাপ দাঁড়িয়ে থাকুন। আমি চাই না আপনি মার খান, তাই বলছি চুপচাপ দাঁড়িয়ে থাকুন। ফজরের আজানের সময় হয়ে এসেছে। আতায়ুর আলম রেহেনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আজান আয়াত মায়ের পায়ের তালুতে মাসাজ করে দিচ্ছে। রেহেনা কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে ডুকরে কেঁদে ওঠে। আতায়ুর আলম স্ত্রীর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, শান্ত হও রেহেনা, সব ঠিক হয়ে যাবে, সবকিছু। রেহেনা ফোপাতে থাকে, কি ঠিক হবে? আমার মাটা আমার বুকে ফিরবে? আমার পানটা বুঝে বেরিয়ে গেল আল্লাহর ওপর, আমাকে শক্ত করে ধরো। মায়ের কথায় আজান আয়াত ফুপিয়ে ওঠে। রেহেনা মাথা তুলে স্বামীর দিকে তাকায়। হঠাৎ করে স্বামীর বুকে কিল ঘুষি মারতে মারতে বলতে থাকে, সব কিছুর জন্য তুমি দায়ী। এতবার বলেছি রাজনীতির নামে মরণ খেলা নেমো না, নেমো না। তোমার ক্ষমতার লোভে আমি আমার মেয়েটাকে হারালাম। তুমি দায়ী আলোর বাবা, তুমি আমার মেয়েটাকে এনে দাও। রেহেনা হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আতায়ুর আলম স্ত্রীকে জড়িয়ে ধরে বসে থাকে। আসলেই কি সবকিছুর জন্য সে দায়ী? ভাই, রাহাতের ডাকে স্বামীন পেছন ফিরে তাকায়। হাতের সিগারেটটা ফেলে দিয়ে পা দিয়ে পিষে দেয়। স্বাভাবিক গলায় বলে, রনি এসেছে? ভাই। খবর কি ওদিকের? আতাউরের স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছিল, রনি ডাক্তার পাঠিয়ে দিয়েছে। গুড, একেবারে আমার ছেলেদের মতো কাজ করেছে।
এই রনিকে পুরস্কার দিতে হবে। রাহাত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আরাফ এবং ফুয়াদ চলে আসে। শামীম ইয়াসার বলে, তোরা এখন এখান থেকে যা, নিচতলায় রেস্ট নে, ভোর হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে এখান থেকে সোজা হসপিটালে যাব। ক্যাম্পেইন করতে হবে না আর, নির্বাচনে আমরাই জিতবো। রাহাত অনেকটা জড়তা নিয়ে বলে, ভাই বিয়ে তো করে নিলেন, এখন কি করবেন? সংসার। ঠান্ডা গলায় জবাব দেয় শামীম ইয়াসার। ফুয়াদ বলে, তোকে যত দেখছি তত অবাক হচ্ছি, তুই একটা অমীমাংসিত রহস্য। শামীম ফিচেল হাসে। ফুয়াদ বলতে থাকে, আজ কত বড় একটা অন্যায় করলি তুই জানিস? কোনো ক্ষমা নেই এর। তোরা আমাকে সাহায্য করেছিস, তোদেরও কোনো ক্ষমা নেই। ফুয়াদ চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে বলে ওঠে, আমার জীবনের চরম দুর্ভাগ্য তোর মতো বন্ধু পাওয়া। শামীম শুকনো হাসি হাসে। তারপর ওদের সবার দিকে তাকিয়ে বলে, আর আমার জীবনের পরম সৌভাগ্য তোর মতো বন্ধু আর ওদের মতো কিছু ছোট ভাই পাওয়া। এখন পক না করে 2 ঘন্টা রেস্ট নে, শরীরে শক্তি যোগান দে। আমি মেয়র হলে খুশিতে নাচতে হবে তো। শামীম বাগানের দিকে দৃষ্টি রেখে বলে। রাহাত, আরাফ এবং ফুয়াদ চলে যায়। শামীম নিচতলার বারান্দার রেলিং ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার দৃষ্টি বাইরের বাগানের দিকে। এই বাগানটা শামীমের নিজের হাতে করা। নিজেই সব সময় যত্ন করে বাগানের। ফুলের গন্ধে ছেয়ে গেছে আশপাশটা। শামীম একটা গভীর নিঃশ্বাস নেয়। পেছন থেকে ঋতু নিচু স্বরে ডাকে, ভাইয়া। শামীম বাগানের দিকে দৃষ্টি রেখে বলে, বলো ঋতু, কিছু বলেছে? গালাগাল করেছে তোমাকে? না ভাইয়া, খেয়েছে? কি খেতে দিয়েছিলে? কাস্টার্ড খাইনি। আচ্ছা না খাক, ঘরে কিছু খাবার রেখে এসো, খিদে পেলে খেয়ে নেবে। ঋতু কয়েক মুহূর্ত চুপ থেকে বলে। শামীম ঋতুর দিকে তাকিয়ে বলে, কে? আপনার ঘরে যেতে চাচ্ছে না ওই মেয়েটা, মানে ভাবি। শামীম কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তুমি যাও, ইহান হয়তো এখন উঠে যাবে, ঘরে যাও, আমি দেখছি। দরজা ঠেলে শামীম ভেতরে ঢোকে। পুরো ঘর অন্ধকার হয়ে আছে। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে ঘরের এক কোণায় বসে আছে। শামীম সুইচ টিপে আলো জ্বেলে দেয়। আলো মাথা তুলে তাকিয়ে শামীমকে দেখে। খাওনি কেন? শাবিন ইয়াসার আর 24 ঘন্টা পেরোলে এই শহরের মেয়র হবে। তার শহরে কেউ অভুক্ত থাকুক, তা শামিন ইয়াসার মির্জা চায় না। শামীম নরম গলায় বলে। কথাটি বলেই শামীম হাসে। তার সেই হাসিতে ছিল আলোর প্রতি বিদ্রুপ। আলো উঠে দাঁড়ায়। তার পরনের শাড়িটা এলোমেলো হয়ে আছে। ঋতু কোনো মতে পরিয়ে দিয়ে গিয়েছে। আলো সরাসরি শামীমের চোখে চোখ রেখে বলে, তুই একটা জানোয়ার, পিচাস তুই একটা। গলাবাজি ভালোই করতে পারো তুমি, তোমার বাবার থেকে শিখেছো? আমি তোমার বাবার কাণ্ডজ্ঞানহীন দেখে অবাক হচ্ছি। নিজের পরিবারের নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ সে চলল জনগণের নিরাপত্তা দিতে। মেয়রের দায়িত্ব শুধু বর্ষাকালে সিটি কর্পোরেশনের অলিতে গলিতে মশার ওষুধ স্প্রে করা অথবা শীতকালে কম্বল বিতরণ করা না। আর তার বোকা বোকা কাজ দেখে আরো অবাক হতে হয়। আমাকে না কুপিয়ে নিরপরাধ ছেলেটাকে কুপিয়েছে। আমার বাবা কিচ্ছু করেনি, আমার বাবা কিচ্ছু করেনি। চেঁচাতে থাকে আলো। শামীম ম্লান হেসে বলে, ক্ষমতার লোভ কাউকে জেকে ধরলে সে কতদূর নিচে নামতে পারে তা আমি জানি। শোনো সৎ বাবার সৎকন্যা, তুমি ঠিকই বলেছ, আমি একটা পিশাচ। এই পিশাচের আরো পৈশাচিক রূপ দেখতে চাও? জানি চাও না। ভালো ভালো বলছি, ওখানে যে খাবারগুলো রাখা আছে চুপচাপ খেয়ে নাও, নয়তো সেই রূপটাও দেখাবো। আলো চুপ করে শামীমের চোখের দিকে তাকিয়ে থাকে। শামীম বলে, চোখ নামাও, মেয়ে মানুষের চোখ সব সময় নিচু হয়ে থাকবে। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, বললাম তো খাবো না। মাথা মোটা বাবার মাথা মোটা কন্যা, কোন সাহসে তুমি আমার গায়ে হাত তুলেছিলে জানা নেই। তবে তুমি নিজেই সেদিন নিজের জন্য খাল কেটে রেখেছ। প্রত্যেকটা দিন আমাকে অপমানজনক কথা বলে সেই খালে একটু একটু করে পানি দিয়েছ। আজ কুমির তোমার খালে প্রবেশ করেছে। আপনি একটা জাহিল। নিস্তেজ কণ্ঠে বলে আলো। খাবারটা খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। খাবো না। খেয়ে নাও। বললাম তো খাবো না। শামীমের রাগ উঠে যায়। আলোর দিকে এগিয়ে যায় সে। আলো তেজি কণ্ঠে বলে, এদিকে এগুলে কিন্তু। কি করবে তুমি?
শামিনকে কিছুটা অবাক করে দিয়ে আলো শামিনের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। ক্ষোভে শামিন হাত উঠায় আলোকে চড় মারবে বলে। তৎক্ষণাৎ আলো নিজের গালে হাত রেখে চোখ বন্ধ করে ফেলে। শামিন থেমে যায়। চড় না মেরে আলোর দিকে তাকিয়ে আছে সে। আলো গালে হাত দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। 9 ঘন্টা আগে শেষ অনলাইনে এসেছিল অদ্রিতা। 10 মিনিট পর পর ইসমাম ফোন হাতে নিয়ে চেক করে দেখেছে অদ্রিতা অনলাইনে এসেছে কিনা, কিন্তু প্রত্যেকবার ফোন হাতে নিয়ে হতাশ হয়েছে সে। ফোনটা একটা ডিভানের উপরে ছুঁড়ে মেরে ইসমাম বসে থাকে চুপচাপ। আলোর প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে তার। রাতে বাড়িতে এসে একটা বার ফোন দিয়ে জানানোর প্রয়োজন বোধ করেনি সে। নিশ্চয়ই এসেই ঘুমিয়ে গিয়েছে। বড্ড ঘুম কাতুরে মেয়েটা। ইসমামের সারাটা দিন কেটেছে অস্থিরতায়। ঘড়ির দিকে তাকিয়ে ইসমাম সময় দেখে সন্ধ্যা 6টা। তার মানে বাংলাদেশে এখন সময় সকাল 5টা। এত সকালে অদ্রিতা ঘুম থেকে ওঠার মেয়ে নয়। কি জানি কখন ঘুম ভাঙবে মহারানীর। কি জানি কখন মনে পড়বে তার যে তার একটা ফোনের জন্য কেউ অপেক্ষা করে বসে আছে। শামিন আলোর মুখের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকে। আলো নিজের গালে কোনো চরের অস্তিত্ব টের না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে তাকায়। তাকিয়ে দেখে পিশাচটা তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তাকে দেখছে। ঘেন্নায় আলোর গা গুলিয়ে ওঠে। নিজেকে গুটিয়ে নিয়ে 2 কদম পিছিয়ে দাঁড়ায়। শামিনের চোখে আলোর অস্বস্তি ধরা পড়ে। সে গলা খাকারি দিয়ে বলে, 4 ঘন্টা আগে আমাদের বিয়ে হয়েছে। জোর করে হোক, জুলুম করে হোক, যেভাবে হোক বিয়েটা হয়েছে। তুমি আমার স্ত্রী, আমার অধীনস্থ তুমি। বারবার থুতু দেয়া, চর মারা আমি বরদাস্ত করব না। ভদ্র হয়ে থাকতে বলেছি, ভদ্র হয়ে থাকো। তোমার এবং তোমার পরিবারের জন্য সেটাই ভালো হবে। কথাটি বলে স্বামী নিয়াসার ঘর থেকে হনহনিয়ে বের হয়। তার শরীরের ধাক্কা লেগে দরজার কপাট বিকট শব্দে কাঁপতে থাকে। আলো ধপ করে মেঝেতে বসে পড়ে। আশ্চর্য ব্যাপার, তার চোখে এখন পানিও আসছে না। সেন্ডের অবস্থা খুবই ক্রিটিক্যাল। পায়ের হাত পা কেটে ফেলার চেষ্টা করা হয়েছিল। মারাত্মকভাবে আহত সে। বারবার একই কথা জিজ্ঞেস করবেন না, শুধু আল্লাহকে ডাকুন। স্বামী নিয়াসা ডাক্তারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে, বাঁচবে তো? আশা করা যায়, কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছে অন্যরকম হলে আমাদের তো কিছুই করার নেই। ডাক্তার চলে যেতেই সবুজ ইয়াসারের দিকে তাকিয়ে বলে, ভাই কতটা নির্দয় হলে কেউ হাতে পায়ে রোয়াগ কেটে জান নেওয়ার কথা ভাবতে পারে? ইয়াসার চুপ করে থাকে। রনি বলে, শালা পুরোটাই ভণ্ড। আগে তো ক্রাইম রিপোর্টার ছিল, ক্রাইম নিয়ে রিপোর্ট করতে করতে শিখে গিয়েছে সব। শামিন একবার ঘড়ির দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের আপডেট কি? বাড়ি থেকে কেউ বের হয়নি, কেউ বাড়িতে ঢোকেনি। শামিন আর কিছু না বলে হাঁটতে শুরু করে। রাহাত বলে, কই যাচ্ছেন ভাই? বাড়িতে। তোরা এখন থাক, কোনো সমস্যা হলে আমায় ফোন দিবি। ফুয়াদ এবং আরাফ আমার সাথে আয়। রাহাত এবং রনি মাথা নাড়ায়। ফুয়াদ এবং আরাফ শামিনের সাথে চলে যায়। তৌফ রাহাতের কানের কাছে মুখ নিয়ে বলে, ঘরে নতুন বউ রাইখা অন্য কোথাও মন টিকবে এখন? রাহাত চোখ রাঙানি দিয়ে বলে, ফাইজলামির কথা বলিস না, আমাদের মন মেজাজ ঠিক নেই। কাল সারা রাত কেউ ঘুমায়নি। রনি রাহাতের দিকে তাকিয়ে বলে, কাল কিছু হয়েছিল? ভাইয়ের বাসর? কি একটা বিয়ে, তার আবার বাসর। থাপড়া থাপড়ি আর থুতু ছোড়াছুরি হয়েছিল শুধু। ওই মেয়ের তেজ কমে এত সহজে? ভাইয়ের মাথায় কি চলতেছে কে জানে। বিয়ে কোন ধরনের প্রতিশোধ বলতে পারিস? এটা কি স্টার জলসা? হুদাই ভাইয়ের মাথায় সমস্যা দেখা দিয়েছে। ভালো যেদিন ভাইকে চর মেরেছিস, আলো যেদিন ভাইকে চর মেরেছিল, সেদিন থেকেই সমস্যা ভাইয়ের মাথায়। ভাই তো আগে এরকম ছিল না। তৌফ হাসতে হাসতে বলে, ভাই আমার মনে হয় ইয়াসার ভাই এই মেয়েটাকে পছন্দ করতো। দেখেননি যখনই বলতেন ভাই মেয়েটাকে কিছু করেন তখনই ভাই বলতো বাদ দে, শুধু নজর রাখ, বাদ দে, শুধু নজর রাখ। আর একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন যে মানুষটা বিয়েই করতে আগ্রহ দেখাতো না, সে বিয়ে করে নিল হুট করে, তাও আবার শত্রুর মেয়েকে। আশ্চর্য না বিষয়টা?
ইসমামের অস্থিরতা বাড়তে থাকে। 15 ঘন্টার বেশি হয়ে গিয়েছে, অথচ অদ্রিতা তার সাথে কোনো যোগাযোগ করছে না। আচ্ছা, অদ্রিতার ফোনটা নষ্ট হয়ে যায়নি তো? অদ্রিতা তো প্রায়ই বলতো তার ফোনটা কাজ করছে না, কিন্তু সেটা হলেও তো অদ্রিতা কোনো না কোনোভাবে তাকে ইনফর্ম করে দিত। যত সময় যাচ্ছে অস্থিরতা বেড়ে চলেছে ইসমামের। বারবার ফোন হাতে নিয়ে চেক করা ছাড়া আর কিছুতেই মন দিতে পারছে না সে। ফুয়াদ গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। শামিন তার পাশে বসা, আরা পেছনের সিটে। ফুয়াদ গাড়ি স্টার্ট করার আগে শামিনের দিকে একবার তাকায়। সত্যি বাড়িতে যাবি? পার্টি অফিসে যাবি না? মিটিং ডেকেছিলি তো? না, আগামীকাল ভোট কেন্দ্রগুলোতে যাব সোজা। লোক লাগিয়ে দিয়েছি, তারা সবটা দেখবে। ফুয়াদ গাড়ি স্টার্ট করে। শামিন সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বসে আছে। কিছু দূর যাওয়ার পরে ফুয়াদ বলে, একটা কথা বলতো, তুই তো একটা শিক্ষিত ছেলে, তাও এরকম একটা বোকামি কেন করলি? এভাবে বিয়ে হয়? হয়েছে তো, ও কবুল বলেছে, আমি কবুল বলেছি। 3 লক্ষ টাকা কাবিন ধরে বিয়ে করেছি। কিছুদিন পর কাবিনের কপি বের হবে। ফুয়াদ ড্রাইভ করতে করতে বলে, সেটা বলিনি আমি। না ও তোকে ভালোবাসে, না তুই ওকে ভালোবাসিস। এই বিয়ের পরিণতি কি হবে? শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, জেদ করে একটা মেয়ের জীবন নষ্ট করলি। ওর বাবা যদি দোষী হতো তাহলে থানায় যেতি, পুলিশে ধরিয়ে দিতি। তুই কেন আইন নিজের হাতে তুলে নিলি? ওর বাবাকে অন্য কেউ মেরেছিল, ও কেন থানা পুলিশ না করে, অপরাধী শনাক্ত না করে সরাসরি আমায় থাপ্পড় মেরেছিল? বাবার প্রতি মেয়ের ইমোশনটা বোঝার চেষ্টা কর। আলো একটু অন্যরকম মেয়ে। গাড়ি থামা। গম্ভীর কণ্ঠে বলে শামিন ইয়াসার। ফুয়াদ হুট করে ব্রেক কষে। শামিনের দিকে তাকিয়ে বলে, আমাকে এই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে যাবি? অন্তত বাড়িতে দিয়ে আয়, আমাকে একটু ঘুমাবো আমি। শামিন ম্ল্যান হেসে বলে, আমার সাথে ভেতরে চল, কেনাকাটা করতে হবে। ফুয়াদ মাথা ঘুরিয়ে তাকায়। একটা শপিং মলের সামনে তাদের গাড়ি দাঁড়িয়ে আছে। একবার শামিনের দিকে তাকিয়ে বলে, কি কিনবি? কার জন্য কিনবি? আমার বউয়ের জন্য, শামিন ইয়াসারের বউয়ের জন্য। ছিল্লের সাথে বলে শামিন, তার মুখে বিদ্রুপের হাসি। মাম্মার বারণ সত্ত্বেও ইহান বারবার এসে নিচতলার গেস্টরুমে উঁকি দিচ্ছে। মাম্মা বলেছে বাড়িতে নাকি কেউ এসেছে। সে নাকি ইহানের বড় মা হয়, বড় বাবার বউ। ইহান খুবই উৎসুক হয়ে আছে তার বড় মাকে দেখবে বলে, কিন্তু মাম্মা বারবার ধমক দিচ্ছে, ঘরের ভেতর যেতেই দিচ্ছে না ইহানকে। চুপচাপ লিভিং রুমে কিছুক্ষণ পায়চারি করে আশেপাশে তাকায় ইহান। ঋতু এখন রান্নাঘরে, বাড়ির সবাই দোতলায় আছে, কেউ নিচে নামেনি। ইহান সুযোগ পেয়ে গুটি গুটি পায়ে গেস্টরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। ছোট ছোট দুটি হাত দিয়ে গেস্টরুমের দরজায় ধাক্কা দিয়ে দরজা খোলে। ঘরে ঢুকে ইহান আশেপাশে তাকায়। কোথাও কাউকে দেখতে না পেয়ে ইহান বের হয়ে যেতে নেয়। ঠিক তখনই ইহানের চোখ চলে যায় মেঝের দিকে। কেউ একজন মেঝেতে শুয়ে আছে। ইহান গুটি গুটি পায়ে আলোর কাছে যায়। প্রচন্ড খিদে এবং ক্লান্তিতে চোখ বুজে হাত দিয়ে পেট চেপে ধরে মেঝেতে পড়েছিল আলো। কারো অস্তিত্ব টের পেয়ে আলো হকচকিয়ে উঠে বসে। সে ভেবেছিল আবার বোধহয় শামিন ইয়াসার নামের পিশাচটা এসেছে। মাথা ঘুরিয়ে তাকাতেই দেখে একটা ফুটফুটে বাচ্চা ছেলে তার দিকে তাকিয়ে আছে। আলো ছেলেটির দিকে তাকিয়ে থাকে। ইহান বলে, মিতি বলো মা। আলো তার ঘোলাটে দৃষ্টি দিয়ে ইহানকে দেখে। ইহান বলতে থাকে, তুমি বলো বাবাল বউ। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে আলো। ইহান ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আলোর দিকে। আদুরে গলায় বলে, তুমি তি বলো মা, বলো। চলে যাও এখান থেকে। তেজি কণ্ঠে বলে আলো। ইহান ভয় পেয়ে যায় আলোর কণ্ঠস্বর শুনে। আলো চেঁচিয়ে ওঠে। ইহান মাম্মা বলে একটা বিকট চিৎকার দিয়ে ছুটে বেরিয়ে যায় আলোর ঘর থেকে। বেলা 1:30 নাগাদ ইয়াসারের গাড়ি শান্তিনীরের গেট দিয়ে ঢোকে। গাড়ি থামিয়ে নেমে পড়ে সে। পোনা এসে দাঁড়ায় পোর্চের সামনে। ইয়াসার গাড়ি থেকে নেমে পোনা চাচাকে বলে, চাচা, রিয়াজকে বলো গাড়ি থেকে প্যাকেটগুলো নামাতে, বাড়ির ভেতর দিয়ে আসতে বলো। তারপর কয়েক মুহূর্ত চুপ করে থেকে জিজ্ঞেস করে, বাড়িতে সব ঠিকঠাক? কোনো ঝামেলা হয়নি তো? পোনা মাথা নাড়ায়, মুখে বলে, কোনো ঝামেলা হয়নি। তবে কি? বড় মা ইহান বাবুকে ধমক দিয়েছে, বকেছে।
বড় মা? কে বড় মা? পোনা চাচার কথা বুঝতে না পেরে শামিন অবাক হয়ে জানতে চায়। পোনা থতমত খেয়ে বলে, বড় বৌমা, তোমার বউ। শামিন হতভম্ব হয়ে সদর দরজার দিকে তাকায়। ধমক দিয়েছে মানে? কি দুঃসাহস! শামিন ইয়াসার হন্তদন্ত হয়ে বাড়ির ভিতরে যায়। ভেতরে ঢুকে ঋতুকে ডাকতে থাকে। আলো ইহানকে বকেছে? ঋতু এসে সামনে দাঁড়ায়, কঠিন গলায় জানতে চায় ইয়াসার। ঋতু হামতা আমতা করে বলে, ভাইয়া জানেনই তো, ইহান অচেনা লোক দেখলে তাদের কিভাবে বিরক্ত করে। ভাবিকে কিছু বলবেন না? রিয়াজ এসে প্যাকেটগুলো লিভিং রুমে রেখে চলে যায়। ঋতু সেদিকে তাকিয়ে বলে, এগুলো কি ভাইয়া? ঈশিতা সিঁড়ি বেয়ে নিচে নামে। শামিন বলে, শাড়ি আছে এখানে নতুন বউয়ের জন্য। ঋতু কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থেকে বলে, শুধু শাড়ি? হ্যাঁ, 22টা আছে। কম হয়ে গিয়েছে? ঋতু আমতা আমতা করে বলে, ভাইয়া 22টা শাড়ি দিয়ে কি হবে? আর নতুন বউয়ের জন্য শুধু শাড়ি কেনা হয় না, শাড়ির সাথে আনুষঙ্গিক অনেক কিছু কিনতে হয়। শামিন ঋতুর মুখের দিকে তাকিয়ে বলে, আমি তো জানি না, তুমি বললে শাড়ির কথা, তাই নিয়ে এলাম। তারপর আবার চুপ করে থেকে বলে, ঠিক আছে, যা যা লাগবে তুমি আর ঈশিতা গিয়ে নিয়ে এসো বিকেলে। ঋতু মাথা নাড়ায়। ঈশিতা কঠিন গলায় বলে, আমি পারবো না। শামিন বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঋতুকে বলে, ওকে, নিয়ে এসো। আসবে না ভাইয়া, অভুক্ত থাকা অবস্থায় কাহিল হয়ে গিয়েছে, তবু জেদ করে কিচ্ছু খাচ্ছে না। অনেক চেষ্টা করেছি। শামিন ঋতুর কথা শুনে গেস্ট রুমের দিকে যায়। নিচু নিচু স্বরে বলে, ভাইয়া প্লিজ গায়ে হাত তুলবেন না। ভাইয়া ভাইয়ার বউয়ের সাথে কি করবে সেটা তুমি বলে দেবে? পেছন থেকে ধমক দেয় ইলহাম। ঋতু মুখ অন্ধকার করে দাঁড়িয়ে থাকে। আলো নামের অচেনা মেয়েটির জন্যে তার খুব মায়া হচ্ছে। তারা একই রকমের কপাল নিয়ে জন্মেছে যে। দরজা ঠেলে শামিন ভেতরে ঢুকে দরজা চাপিয়ে দেয়। আলো হাঁটুতে মাথা ঠেকিয়ে বসেছিল মেঝেতে। মাথা তুলে তাকায় শামিনের দিকে। আলোর বিধ্বস্ত মুখটা দেখে হঠাৎ করে শামিনের অদ্ভুত অনুভূতি হয়। কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ইহান ছোট মানুষ, ও তো আর আমার মতো পিশাচ না। ওকে না ধমকাল, আচ্ছা ওকে কেন ধমকালে? ও একটা 5 বছরের বাচ্চা। এখন না হলেও একদিন ঠিকই আপনার মতো পিচাস হবে ও। ওর শরীরে এই বংশের রক্ত। শামিন একটা চেয়ার টেনে বসে বলে, 16 ঘন্টা না খেয়ে আছো, তারপরও গলায় কি জোর তোমার। হাতেও অনেক জোর, দেখাবো? ঠান্ডা গলায় বলে আলো। শামিন আলোর কথা শুনে বাঁকা করে হাসে। তারপর বলে, শুনেছি তুমি কারাতে জানো, জাতীয় পর্যায়ে 3য় হয়েছো। তবে এতেই নিজেকে অনেক কিছু ভেবে বসো না। যাদের সাথে লড়েছ তারা সবাই মেয়ে, দুর্বল প্রজাতি। আমি পুরুষ মানুষ, সিংহ পুরুষ। একটা মোটামুটি ধরনের চট দিলে এখানে 3 দিন পড়ে থাকবে। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন বলে, শোনো, আত্মবিশ্বাসী বাবার আত্মবিশ্বাসী কন্যা, তোমাকে একটা সুখবর দিই। তোমার মা অসুস্থ আছে। অবশ্য তার সুস্থতা তোমার উপর নির্ভর করবে। যদি এখানে বাদরামি করেছো তাহলে ওখানে। শামিন থেমে আলোর দিকে তাকায়। আলোর চোখে উৎকণ্ঠা। শামিন বলে, আমার সাথে চলো। কোথাও যাব না, আমি শুধু আব্বু আম্মুর কাছে যাব। আমাকে যেতে দিন। কেন যাবে? তুমি এখন আমার স্ত্রী। এই বিয়ে আমি মানি না। তেজি কণ্ঠে বলে ওঠে আলো। তারপর উঠে দাঁড়ায়। শরীরের দুর্বলতার জন্য ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না সে। শামিন একবার আলোর দিকে তাকিয়ে বলে, চলো। যাব না। দাঁত খিচিয়ে বলতে চাই আলো। শামিন শীতল চোখে আলোর দিকে তাকায়। তারপর আলোর হাত ধরে টানতে টানতে গেস্টরুম থেকে বের করে আনে। আলো নিজের হাতটাকে শামিনের হাত থেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু সে অপারগ। রেহেনা স্বামীর মাথায় হাত রাখে। চোখ বুজে ইজি চেয়ারে আধশোয়া হয়ে বসে আছে আতায়ুর আলম। স্ত্রীর হাতের স্পর্শে চোখ খুলে তাকায় সে। রেহেনার মুখের দিকে তাকিয়ে অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, মেয়েটার মনটা এখন কেমন করছে রেহানা? নিশ্চয় গলা কাটা মুরগির মতো তার পাচ্ছে। রেহেনা কান্না আটকে স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে। আতায়ুর বলে, তুমি ঠিক বলেছিলে রেহানা, আমার মতো মানুষদের জন্য রাজনীতি মানায় না।
রাজনীতি মানায় ইয়াসারের মতো জানোয়ারদের, যারা টাকা দিয়ে কিছু মানুষরূপী পশু পোষে। আমার যদি আজ ওরকম কিছু পশু থাকতো তাহলে আজ এই দিনটা অন্যরকম হতো। চলো না, পুলিশের কাছে যাই। একবার ধরিয়ে দিলে ওরা কিছু করতে পারবে না ওরা। রেহেনা ফিসফিসিয়ে বলে ওঠে। আতায়ুর বলে,